সেই যে মিছিল হলো 1 তারিখে, তারপরে তার দেখা হয়নি, মানে কোনো আপডেট দেওয়া হয়নি। তো মনে হলো যে একটু কথা বলা যাক। মানে এই গত 2 বছরের আন্দোলন, গত 2 বছরের লড়াই, বা এই সরকারের যে মানে প্রাথমিক নিয়োগের যে সদিচ্ছা, আমার মনে হয় যে আশা রাখছি যে নির্বাচনের অনেক আগেই মেরিট লিস্ট বেরিয়ে যাবে আমাদের। 2025 স্টার্ট হবে, শেষ কবে করবে সভাপতি বারে বারে বলছেন যে আমার 3 মাস সময় দিতে হবে, 3 মাসের মধ্যে আমি ক্লিয়ার করে দেবো। সকাল থেকে রাত পর্যন্ত ইন্টারভিউ হবে T20 ফরম্যাটে। জানি না কোন অবস্থায় স্যার কীভাবে নেবেন। তো এর আগে 2017 প্যানেল আমরা দেখেছি, 17 ইন্টারভিউ থেকে শুরু করে 2017 কাউন্সিলিং থেকে শুরু করে খুব দ্রুত গতিতে কিন্তু হয়েছে। এটা কিন্তু বলতে হবে যে গৌতম পাল মহাশয় কাজ ফেলে রাখেন না। বর্তমান যে প্রাথমিক পর্ষদ সভাপতি আছেন, উনি কিন্তু কাজ ফেলে রাখেন না, খুব গতিতে কাজ বাড়ান। উনি পর্ষদে আসেন, কোনো নির্দিষ্ট টাইম নেই, উনি পর্ষদে অনেক সকাল সকাল চলে আসেন, 11টার আগে ঢুকে যান, বাড়িতে যান 8টা 9টা বেজে যায়। কাজ কিন্তু করছেন, শুধু বারবার যখনই যায় তখনই বলে শূন্য পদ আসলে শুরু করে দেবো। তো আশা রাখছি 2025 শুরু হবে, অনেক আগে শুরু হবে, এবং নতুন টেট কিন্তু হবে। যারা ইতিমধ্যে পড়াশোনা করছেন বা যারা বিভিন্ন প্রিপারেশন সেন্টারে যারা পড়াশোনা করছেন করুন। ইন্টারভিউ মানে নতুন টেট কিন্তু বছরের মাঝামাঝিতে কিন্তু নোটিফিকেশান আসতে পারে নতুন টেটের। এবছর কিন্তু অবশ্যই অবশ্যই টেট হবে, এবং নিয়োগের পাশাপাশি টেটটা কিন্তু দ্রুততার সাথে হবে, এবং খুব কাছাকাছি সময়ে কিন্তু আবার নতুন করে টেট হবে। পরপর টেট হওয়ার সম্ভাবনা আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে পরপর টেট কিন্তু হবে। এই বছরের মাঝামাঝি সময় টেটের নোটিফিকেশান দেবে, আবার পরপরই হয়তো বছরের শেষে বা সামনের বছরের ভোটের আগেও একটা নোটিফিকেশান দেখা যাক। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তো বললাম, সন্ধ্যাবেলা থেকে বসেছিলাম, একদমই ভালো লাগছিল না, এই ঠান্ডা গরমে শরীরটা ভালো নেই। তো ভাবলাম মিছিল তো হলো সেদিন, তো কিছু একটু মানে একটা লাইভ করা যাক। বই পড়তেও ভালো লাগছে না, কোনো না কোনো কিছু পড়তে থাকি, কোনো না গল্পের বই হোক বা মনীষীদের জীবনী হোক। আমার একটা বড় যে বিভিন্ন মনীষীদের জীবনী পড়া, এটা আমার একটা নেশা। কিন্তু আজ কিছুই ভালো লাগছে না, তো মনে হলো একটু লাইভে যাই। হ্যাঁ, 20-22টা দেবাশিস মাহাতো বলছেন 20-22-এর ব্যাপারটা। হ্যাঁ, 20-22টা অনেক দিনের সমস্যা, এটা অনেক দিনের সমস্যা। 20-22টা রিজার্ভ হয়ে রয়েছে, অর্ডারটা খুব দ্রুত বেরিয়ে যাবে, আর শুনানি হবে না, রিজার্ভ হয়ে গেছে অর্ডার। 20-22টা ক্লিয়ার হয়েছে, এটা আমাদের 2022-এর প্রাথমিক টেট উত্তীর্ণদের ক্ষেত্রে একটা ভালো একটা জটিলতা কমলো, জটিলতার সমাধান হলো। আর ওবিসির বিষয়টা হয়তো বিভিন্ন দিক থেকে খবর যেহেতু পাচ্ছি যে কাজ কিন্তু হচ্ছে কোনো না কোনোভাবে, দেখা যাক। শুনানিটা একটা অন্তত বড় শুনানি পেলে একটা ক্লারিফিকেশন তৈরি হতো। ওবিসি সমস্যাটা বড় সমস্যা, ওবিসিদের নিয়েই নিয়োগ হবে। তো এটা কীভাবে কোন পথে যাচ্ছে এটা বলা কঠিন, তো দেখা যাক। হ্যাঁ, আমাদের নিয়ে তো ভাবছি না, অনেকে আছে যারা নতুন টেটদের নিয়ে কেন ভাবছেন, আমি ভাবছি না। অনেকে আছে মেসেজ করে, দাদা নতুন টেট কবে হবে, বা ডিএলএড করছি, বা এইসব জাতীয়। অনেকেই লাইভ দেখেন, শুধু টেট উত্তীর্ণরা লাইভ দেখেন না, পাশাপাশি অনেকেই লাইভ দেখেন, তাদের উদ্দেশ্যে বলছি জাস্ট। নতুন টেট হবে এবছরের মাঝামাঝি দিকে, হয়তো নোটিফিকেশন চলে আসতে পারে। সবচেয়ে বড় সমস্যা ওবিসির এই সমস্যার সমাধান না হলে নতুন টেটও হবে না, রেজাল্ট পাবলিশও হবে না 23-এর, এছাড়াও নতুন নিয়োগও শুরু হবে না। হ্যাঁ, মিছিল, গতদিনের মিছিল বিষয়ে কিছু বলার নেই। তো যথেষ্ট সংখ্যক পথে নামা হয়েছিল। সামনের দিনে আমরা চেষ্টা করছি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ যেভাবে আমরা এই যে বেকারের মেলার মাধ্যমে তুলে ধরেছিলাম, এবং বারে বারে একটাই কথা বলি যে আমরা কোনো রাজনৈতিক ছত্রছায়া নেই, কোনো রাজনৈতিক দলের দ্বারা আমরা নিয়ন্ত্রিত হয় না। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ সম্পূর্ণ একটা অরাজনৈতিক, নিরপেক্ষ এবং একটা বহু শিক্ষক সংগঠন। আমরা এর আগে ডেপুটেশন দিয়েছি, এবং এখন এই মুহূর্তে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আমরা চেষ্টা করছি সরকারের যে পদস্থ যে মন্ত্রীরা রয়েছে, আজকেই ভাবছিলাম বিষয়গুলো নিয়ে, বেশ কয়েকজন পদস্থ মন্ত্রী যারা সবসময় মাননীয় মুখ্যমন্ত্রীর পাশাপাশি থাকেন, তাদের কাছে বিষয়টা তুলে ধরার জন্য, যাতে পরপরই নোটিফিকেশনটা আসে এবং শূন্যপদের দিকটা ভাবা হয়। শুধু মিছিল, শুধু আইন অমান্য নয়। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেহেতু আমরা কোয়ালিফাই করে আসি, শুধুমাত্র শূন্যপদটা কিন্তু সরকারের সদিচ্ছার উপর নির্ভর করে। তো মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের পাশাপাশি আমরা তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি। আমরা বেশ কয়েকবার শিক্ষামন্ত্রীর কাছে গেছি, এরপরে ভাবছি কলকাতার মেয়র ফিরাদ হাকিম মহাশয়ের কাছে যাব। এছাড়াও পাশাপাশি যারা আছে আমাদের, আবারও চেষ্টা করবো অভিষেক ব্যানার্জি মহাশয়ের কাছে যাওয়ার জন্য, বিষয়টা জাস্ট তুলে ধরার জন্য। এটা কোনো বিরোধিতার কোনো জায়গা নেই। শূন্যপদের দিকটা ভাবতে হবে, রাজপথেও লড়াই করতে হবে। এগুলো ভাবছে, এগুলো যেহেতু যা হবে টেলিগ্রাম মিটিংয়ে প্রত্যেকে আলোচনা সাপেক্ষ এটা সিদ্ধান্ত নেওয়া হবে। তৃণমূল ভবনে গিয়েও আমরা ডেপুটেশন দিয়ে এসেছি, কালীঘাটেও বারে দিয়েছি। তো যথেষ্ট আমাদের সময়, যথেষ্ট বঞ্চনার শিকার হয়েছি গত 2 বছর। এবার নিয়োগ বলতে গেলে প্রাথমিকে নিয়োগ হবে ভোটের আগে। এই ওবিসি মামলা যত পিছোচ্ছে তত আমরা আরও খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছি। কিন্তু সাথে সাথে নতুন নিয়োগ কিন্তু সরকার আর নতুন পরীক্ষা নিয়ে কিন্তু নিয়োগ করতে পারবে না। একটা নতুন নিয়োগ করতে গেলে একটা যথেষ্ট কিন্তু তার অনেক দিনের আগের পরিকল্পনা থাকে। এই ওবিসি মামলা পিছুচ্ছে মানে সরকার চাইলে কিন্তু নতুন করে পরীক্ষা নিয়ে নতুন করে তাদের চাকরি দেওয়া 10 লক্ষ শূন্য পদের মধ্যে সেটা কিন্তু সম্ভব নয়। ওই একমাত্র প্রাথমিকেরই আছে যারা উত্তীর্ণ হয়ে রয়েছে, শুধুমাত্র ইন্টারভিউটুকু বাকি, মানে একটা অনগোয়িং প্রসেস বলতে পারেন। অনেকে বলে যে টেট আর রিক্রুটমেন্ট আলাদা। হ্যাঁ আলাদা, যারা টেট কোয়ালিফাইড না তারা রিক্রুটমেন্টে বসতে পারে না। এটাও একটা প্রসেসের মধ্যে পড়ে, একটা ধাপ। বা কেউ টেট পাস করার পরে ডিএলএড করলে হয় না, ডিএলএডে পার্সুইং থাকার পরেই কিন্তু আপনি পরীক্ষায় বসতে পারবেন। 2014 ক্ষেত্রে আজ একজন কল করেছিল আমাকে যে দাদা আমি 2014 টেট কোয়ালিফাইড, আমি পরবর্তীকালে ট্রেনিং করছি,
বৈধ হবে কি? আমি বলেছিলাম যে আমার ব্যক্তিগতভাবে মনে হয় বৈধ হবে, কারণ 2014 টেটের ক্ষেত্রে একটা আলাদা পারমিশন ইনস্টিটিউট থেকে কিন্তু সরকার নিয়ে এসেছিল সেই সময়। ট্রেন নন ট্রেন সবাই বসতে পেরেছিল, কিন্তু 2022-এর ক্ষেত্রে অনলি ফর কিন্তু ট্রেন ক্যান্ডিডেটের জন্য। পরবর্তীকালে ট্রেনিং নিচ্ছে কী হবে কেউ জানে না, যা হবে এনসিটির গাইডলাইন মেনে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই সব কিছু হবে। ঠিক 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 আইনি জটিলতা আনার কোনো চেষ্টা কেউ করলেও সফলতা হবে না, কারণ পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় যেভাবে এগোচ্ছেন, পুরো ঘোড়া দৌড়ের মতো আমাদের ইন্টারভিউ হবে স্পিডে, পুরো T20 ফরম্যাটে। আমরা তো যখনই যাই স্যার যথেষ্ট হেল্পফুল এবং দীর্ঘক্ষণ কথা বলেন, শুধু আজ বলে না, আলাদা করে 22 স্টেট ঐক্য মঞ্চকে চেনানো দরকার হয় না কি এপিসি ভবন কি বিকাশ ভবন, কারণ জানে যে এই 2022-এর টেট হয়তো মনে হচ্ছে 25 সালে 2 বছর হলো, কিন্তু 22-এর টেটের ইতিহাস আছে। 22-এর টেট মানে জানুয়ারিতে হয়নি, ডিসেম্বরে হয়েছে। তো এই ইতিহাসটা আছে। 2017 প্রাথমিক টেট নোটিফিকেশন হয়েছিল, সেই পরীক্ষা 2021 হয়েছিল। তো পরীক্ষা হয়তো 21 হয়েছে, কিন্তু 2017 টেটটা কিন্তু অনেক আগে, মানে নোটিফিকেশন যখন হয়েছিল তারপরে নতুন টেটরা যুক্ত হতে পারেনি। এই বিষয়টা বারে বারে বলা হয়েছে, এটুকুই বলার। শিল্পা পাল, হ্যাঁ লড়াই করতে হবে। দেবী দত্ত একদম। অনুরূপা সেন, দাদা এই বছর কি নিয়োগ হবে? এই বছরে শুরু হবে। আশা রাখছি যদি সব দিকে ঠিকঠাক থাকে, যদি ওবিসি একটা দুটো হেয়ারিং শেষ হয়ে যায়, আর যদি আমরা সেইভাবে মুখ্যমন্ত্রীর কাছে যেতে পারি, আকর্ষণটা ধরাতে পারি, আমরা হয়তো বিধানসভা ভোটের ডিউটিতে যেতে পারবো, যেটা 2017 বন্ধুরা পেয়েছে। শূন্য পদের দাবি রেখে মুখ্যমন্ত্রীকে যে কোনো উপায়ে আমরা যেখানে সুযোগ পাবেন জানান। আর এই ভোটের সময় প্রত্যেকটা জেলায় ভালো ভালো করে বুঝবেন, যারা একটু ঘাটাঘাটি করেন বিষয়গুলো একটু দেখবেন যে প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে কিন্তু একটা বড় প্রাথমিক নিয়োগ হয়েছে। আপার কাউন্সিলিং চলছে, এসএলএসটি হবে বলে মনে হয় না। এসএসসির এই পরিস্থিতি, পুলিশ রিক্রুটমেন্টের আগের দিন আন্দোলন হয়েছে, আমাদের সাথে ছিল পুলিশের যারা আছে। তো নতুন করে দুটো করে পরীক্ষা নিয়ে সেটা ইন্টারভিউ হওয়াও সময় সাপেক্ষ ব্যাপার। চাই প্রত্যেকেরই পরীক্ষা হোক, কিন্তু সিচুয়েশন বুঝতে হবে। তো এই ভোটের সময় কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু সরকারের বিভিন্ন আধিকারিক থেকে শুরু করে এমএলএ এমপি মন্ত্রী থেকে শুরু করে জেলায় জেলায় যাবে, আপনার কাছে যাবে। সেই সময়টা জানান। আমরা হবু শিক্ষক, আমাদের কোনো রাজনীতির রং লাগবে না, কোনো রাজনীতির ছত্রছায়া থাকবো না। আমাদের দরকার, আমরা খুব হাইফাই ঘরের ফ্যামিলি ছেলে নয়, খুব কোটিপতি ঘরের ছেলে নয়, আমাদের একটা প্রাথমিক শিক্ষক হওয়ার স্বপ্ন রয়েছে শুধুমাত্র। তো বিভিন্ন আধিকারিক মন্ত্রীরা কিন্তু আমাদের পাশে যাবে, এটা তুলে ধরার চেষ্টা করুন। ডেপুটেশন চাইবেন, ডেপুটেশন কপি চাইবেন, পাঠান। কোথায় কীভাবে কাজ হবে কেউ কিন্তু জানে না। মুখ্যমন্ত্রীকে পাবেন পশ্চিম মেদিনীপুর পাবেন, ওই জলপাইগুড়িতেও পাবেন, পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমানেও পাবেন, আপনার সন্দেশখালীতেও পাবেন, আবার কোচবিহারেও পাবেন। মুখ্যমন্ত্রী সব জায়গায় যাওয়া শুরু করবেন, খুব তাড়াতাড়ি জেলায় জেলায় মিটিং হবে। তো আমরা কোনো ডিস্টার্ব ছাড়াই মিটিং মিছিল সব চলুক, কিন্তু আমাদের বিষয়টা ভাবুন। হয়তো 5 জন গিয়ে বললাম বিষয়টা, কোনো অসুবিধা না করেই আমাদের এগোতে হবে এভাবে। আন্দোলনের পাশাপাশি কিন্তু আলোচনাটা প্রয়োজন, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যদি রাজপথে সারাদিন যদি চিৎকার করে যায় আর যদি সদিচ্ছা না থাকে, তাহলে সেই রাজপথের লড়াইটা কিন্তু বাস্তবায়িত হতে সময় লাগবে। সুতরাং আমাদের লড়াইটাও চালিয়ে যেতে হবে রাজপথে, এবং সাথে সাথে অন্তত যেখানে দেখা পাই আমাদের বিষয়গুলো তুলে ধরতে হবে। তো সব দিক থেকে যদি আমরা 23টা জেলার যে সংগঠন আমাদের আছে, আমরা যদি এগিয়ে যাই, দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সামনে ভোটে কিন্তু মন্ত্রীরা যাবেন, মুখ্যমন্ত্রী যাবেন, প্রত্যেকটা জেলায় একদম পুরো প্রান্তিক লেভেল পর্যন্ত নেমে যাবেন। এই সময়টা কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। এখন ওবিসি সমস্যা তুলে ধরা হচ্ছে, ঠিক আছে, ওবিসি সমস্যা মিললে ওবিসি ভাইরা যারা আছে, যারা অলরেডি ডিপ্রাইভ, তাদেরকে কীভাবে মানে তাদের তো হাইকোর্টের অর্ডারে যে একটা সমস্যা তৈরি হয়ে আছে, সেই সমাধানটা দ্রুত হবে। তারপর কিন্তু নিয়োগ শুরু হবে। লাস্টবার গেছিলাম, সভাপতি মহাশয় বললেন যে নোটিফিকেশন তৈরি আছে, শুধুমাত্র এডিট করে যে শূন্যপদ আসবে, ওবিসি মামলা মিটে গেলে তারপর আমরা বসিয়ে দেবো এত সংখ্যক শূন্যপদ, এইখান থেকে এখানে ইন্টারভিউ শুরু হবে, রেডি সব একদম। ওনার যে স্বপ্নের টেট, উনি 2017 সালের কিন্তু টেটে কিন্তু উনি ছিলেন না, 2014 ছিলেন না, ওনার একমাত্র টেট 2022 টেট। ওনার সামনে একটা বড় চ্যালেঞ্জ, এটা বলতে পারেন, একটা বড় নিয়োগ ওনার ইচ্ছে রয়েছে, জানি না এটা কোথায় কত শূন্যপদ হবে। তো যেটা বলার, আমি যেটা বলছি, আপনারা প্রত্যেকে জেলায় জেলায় একটু অ্যাক্টিভ হন। এই টাইমটা আমি জানি অনেকেই কিন্তু কোনো আকর্ষণ পাচ্ছেন না, একটা অন্যরকম একটা কষ্ট বা অনিশ্চয়তা বা কাজের মধ্যে যে আগ্রহ, সেটা কিন্তু আমরা দিন দিন হারিয়ে ফেলছি। আগে যে রেসপন্স পেতাম, এই লাইভে 210-300 জন পর্যন্ত অনলাইন লাইভে থাকতো, সেই লাইভটা যদিও না বলে এসেছি, এই লাইভটাও কমে এসেছে অনেক লাইভ দেখা। তো এটুকু বলতে পারি, একটু লড়াইটা করে দিন। বিধানসভা ভোটে এসে গেল, এই মার্চ মাস শেষ হতে গেল, শুরু হলো মার্চ এপ্রিল। প্রত্যেক ভোটের আগে একটা বড় নিয়োগ হয়, আর যেহেতু ভোট সামনের বছর, এখন অনেক দেরি, কিন্তু প্রসেসটা করতে তো একটা সময় লাগে। ইন্টারভিউ 23টা জেলায় ইন্টারভিউ হবে, আর প্রত্যেক জেলার ইন্টারভিউ কিন্তু এপিসি ভবনেই হবে। এপিসি ভবনের যে কাঠামো, অন দ্য রেকর্ড ইন্টারভিউ হবে। পুরো ইন্টারভিউ আমরা কি বলছি, আমাদের না ডিপিএসসিতে ইন্টারভিউ হবে না, শ্রীকৃষ্ণ মন্ডল দাদা, অন দ্য রেকর্ড ইন্টারভিউ হবে। এবং যেটা শোনা হচ্ছিল যে পিএইচ সার্টিফিকেট, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট, অনেক জায়গায় নকল পাওয়া যাচ্ছে, এই বিষয়টা আমি সেদিন তুলে ধরেছি। তো এবারে অনেক এক্সপার্ট টিম নিয়ে কিন্তু ভেরিফিকেশন হবে। যেটুকু কথা বলে এসেছি, আমাদের সুভাষচন্দ্র বাগ পিএইচ ক্যান্ডিডেট বিষয়টা তুলে ধরেছে, স্যার এই ব্যাপার বিভিন্ন দিকে দেখতে পাচ্ছি, বললো এবার অনেক বড় এক্সপার্ট টিম হবে, ওই ভেরিফিকেশন হবে, হয়ে আপনি ইন্টারভিউ ঢুকবেন, অন দ্য রেকর্ড ইন্টারভিউ দেবেন। কোনো মানে সব কিছুই অনলাইন রেকর্ড তৈরি হবে, আপনি ডেমো কেমন দিচ্ছেন, আপনি নর্মাল প্রশ্ন উত্তর কেমন দিচ্ছেন, সেগুলো সব রেকর্ড হবে। একটা সুষ্ঠু স্বচ্ছভাবে নতুন নিয়োগ শুরু হবে। হ্যাঁ, স্কুলে অবশ্যই যেতে পারবে, অবশ্যই একদম গিয়ে সেদিন বলে পড়াশোনা চালিয়ে যাও। তবে এটুকুই, শুধু পড়াশোনা এমন নয়, অনেকে আছে কোনোদিন রাজপথে আসে না। আমি একটাই কথা বারে বলা হয় যে বাড়িতে পড়ো, রাস্তায় লড়ো, এই কথাটা। পাশাপাশি আমাদের এই সিস্টেমের বিরুদ্ধে লড়াই,
এই যে দীর্ঘদিনের নিয়োগ হয় না, এর বিরুদ্ধে লড়াই। আমাদের যেহেতু কোয়ালিফাই হয়ে আছি, আমরা ডাইরেক্ট কোনো আক্রমণ, ব্যক্তিগত আক্রমণের পথে আমরা যাব না। পাশাপাশি মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছেন, মাননীয় শিক্ষামন্ত্রী যেখানে যাচ্ছেন, তাদের কাছে যেতে হবে, প্রপার প্রসেসে কাছে যাওয়ার চেষ্টা করতে হবে, যে বিষয়গুলো তুলে ধরতে হবে। স্যার, এই দীর্ঘদিন 2017 টেট হয়েছিল, তারপরে দীর্ঘ 5 বছর রাজ্য সরকার টেট নেয়নি, করোনা হোক বা বিভিন্ন কারণে, আইনি জটিলতার কারণে। তো 22-এর স্বচ্ছ টেট নিয়ে আমরা একটা নজির সৃষ্টি করেছেন, একটা প্রমাণ দিয়েছেন, একটা স্বচ্ছ টেট, সেটা গৌতম পাল মহাশয় করেছেন। ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রীকে। তো বিভিন্ন বিষয় বলে, যেহেতু হবু শিক্ষক, আমাদের অন্যান্যদের মতো আক্রমণ এটা মানায় না। বর্তমান পরিস্থিতি, রাজ্য রাজনীতি সব দেখতে পাচ্ছি, কিন্তু একটা কথা ভাববেন, আমরা হবু শিক্ষক, এখনো কিন্তু আমরা আমাদের নিজস্ব কিন্তু যে নিজস্ব যে স্বপ্ন পূরণ কিন্তু এখনো হয়নি। বা যারা শিক্ষক তারাও কিন্তু দেখবেন ডাইরেক্ট কিন্তু কোনো ঝামেলায় যান না, বা এইসব রাজনৈতিক বিষয়ের উপরে কিন্তু অতটা নিজের অবস্থান জানান না। এবার যে যা জানাবে তার ব্যক্তিগত ব্যাপার। তবে আমরা পরিষ্কারভাবে বারে বারে বলি, 2022 প্রাথমিক টেট পাস ডিএড ঐক্যমঞ্চ পুরো অরাজনৈতিক একটা সংগঠন। আমাদের যে ধর্ণা হয়েছিল, আমরা সেখানে সরকারের অনেকের কাছে, আমরা কুণালবাবু থেকে শুরু করে আমরা অনেকেরই কাছে কিন্তু আমরা জানিয়েছিলাম, আমাদের পিএর কাছে, বা ডাইরেক্ট কথা বলেও অনেকের বলেছি আসার জন্য। তো একটা কথা, রাজপথের লড়াই, সাথে সাথে যেখানে ভোট, যেহেতু প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু মন্ত্রীরা যাবেন, তাদের কাছে দাবি জানানো এবং মুখ্যমন্ত্রীর সামনে যেগুলো আসে এই বিষয়গুলো ফুটিয়ে তোলা, এটুকু। শুনুন দাদা, তুমি এটুকু আশ্বস্ত করে বলো, পিএসসি ডব্লিউবিপি অন্যান্য বোর্ড পরীক্ষা টেন্টেটিভ ডেটটা দিয়ে রেখেছে, অর্থাৎ ওরা ধরে রেখেছে যে ওবিসি মিটে যাবে। তুমি বলে বছর কি ইন্টারভিউ কোনো রকম আসা, এবছর ইন্টারভিউয়ের 100% সম্ভাবনা। পিএসসির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, এটা নর্মালি দিয়েও থাকে। আর প্রাথমিকের বিষয়টা আলাদা। ডাইরেক্ট পিএসসি যিনি, মানে আমরা যখন সেক্রেটারির সাথে কথা বলছিলাম, তো এই বিষয়টা ডেপুটি সেক্রেটারি ডিএস স্যার, উনি সাথে সাথে পিএসসির চেয়ারম্যান যিনি আছেন ওনার সাথে কথা বলেছিলেন যে পিএসসি নাকি আলাদা ডেট দিচ্ছে। তো উনি বললেন হ্যাঁ। তারপরে আমাদের জানিয়েছিলেন যে পিএসসির বিষয়গুলো আলাদা, আর আমাদের টিচারের বিষয়টা আলাদা। দেখুন, দিতে হবে, দেবে কি দেবে না, হবে কি হবে না, এটা বড় ফ্যাক্টর নয়, আমাদের দিতে হবে। এতদিন কি করলাম? যদি এই বছরে যদি ওবিসি সমস্যা মেটানোর পরেও যদি আমরা আমাদের নিয়ম নোটিফিকেশন না ছিনিয়ে আনতে পারি, এতদিন কি করলাম? আমরা যারা এই প্রশ্নগুলো করছেন, আমার মনে হয় যে রাজপথে আপনারা আসেন না। বিভিন্ন যে ডেপুটেশন দিয়ে আমরা মিছিলের পর বা কোনো একটা কর্মসূচির পর, সেই জায়গাটা আধিকারিকদের কথা শুনলে আমরা বুঝতে পারবেন যে 22 নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে, জানি না কোন পথে, কিন্তু 2025-এর মাঝামাঝি বা 2025-এ কিন্তু নোটিফিকেশন আমাদের দিতে হবে বা আমরা পাবো। এখানে কোনো বাধার কোনো জায়গা নেই। আর প্রশ্নভুল মামলাও কোনো বাধা নয়, আইনি পথে রয়েছে। যদি কোনো প্রশ্ন ভুল থাকে অবশ্যই নাম্বার হবে, যদি তাতে কিছু কোয়ালিফাই করে ঢুকবে। তো এর জন্য কোনো নোটিফিকেশনও আটকাবে না, প্রসেস শুরু হবে। হ্যাঁ, আমাদের বিক্রম ভালো গান গায়, মাইক্রোফোনটা নিয়ে ফেসবুকে বলে দাদা ভ্যাকান্সির বিষয়টা দেখো। ভ্যাকান্সি বিষয়টা আমি কি করে দেখবো? ভ্যাকান্সির বিষয়টা একমাত্র এখন যত ইউটিউব চ্যানেল বা আধিকারিক বা যেই বলুন না কেন, ভ্যাকান্সি একমাত্র মুখ্যমন্ত্রীর সামনে। মুখ্যমন্ত্রী কিন্তু ওই জেলায় জেলায় গিয়ে মঞ্চে বলবেন যে এত নিয়োগ, প্রাথমিক নিয়োগ আমরা করবো। আমার মনে আছে 16,500 নিয়োগ বলেছিলেন, তার আগে যে নিয়োগ হয়েছিল 48,000। মুখ্যমন্ত্রী বলেছিলেন জেলায় যে এবার ধাপে ধাপে 14 সালে সবার নিয়োগ হবে। তো ওই যারা ট্রেনিং করা ছিল, তারা মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছেন সেখানে গেছিলেন, গিয়ে বারে বারে মুখ্যমন্ত্রীকে দরবার করেছিলেন যে ম্যাডাম আমাদের বিষয়টা ভাবুন। মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণটা করেছিলেন। তো বললো কারা তোমরা? তা বলেছেন 2014 আমরা নট ইনক্লুডেড যারা ছিলাম, তখন 16,500 রিক্রুটমেন্ট হয়নি। তো পরপরই কিন্তু সেই 16,500 রিক্রুটমেন্ট দিয়েছিলেন, দিয়ে কিন্তু জেলায় ওই নিজেই ঘোষণা করেছিলেন যে 16,500 রিক্রুটমেন্ট হবে। আর এই বিধানসভা ভোটের আগে আমাদেরও কথাটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা পাবো যে কত সুন্দর হবে। তার আগে চেষ্টা করবো এটা জানার, আমরা চেষ্টা রাখছি। কিন্তু একটা কথা বলি, আমাদের বিভিন্ন আধিকারিকদের সাথে দেখা করা বলুন, বিভিন্ন মন্ত্রীদের সাথে দেখা করা বলুন, এটা কিন্তু আপনাদের জন্য কিন্তু সম্ভব। আমরা যদি রাজপথে না নেমে যদি দেখাতে না পারেন, আমাদের সাথে কিন্তু কেউ দেখা করবে না। আমরা অনেক বড় বড় আধিকারিকের সাথে কথা বলেছি, এটা স্বাভাবিক, কিন্তু যাওয়া অনেক কঠিন। কিন্তু আমরা কিন্তু গিয়েছি সেটা 2022 প্রাথমিক টেট পাস ডিএড ঐক্যমঞ্চের সংগঠনের পক্ষ থেকে। এবং সব কিছু তো লাইভে বলা যায় না, অনেক বিসিডব্লিউ থেকে শুরু করে, বিকাশ ভবনের শিক্ষা দপ্তর থেকে শুরু করে, বিকাশ ভবনের যে লিগাল ডিপার্টমেন্ট, পুরোপুরি যেটা গভর্নমেন্টের লিগাল ডিপার্টমেন্ট, যেখান থেকে প্রত্যেকটা প্যানেল বের হওয়ার আগে অন্তত একবার ওখানে মানে নোটিফিকেশন আসার আগে অন্তত একবার ওখানে দেখানো হয়। তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা ডেপুটেশন দিয়ে এসেছি 2022 এর বিষয়টা। দেখা যাক। শুধু এটুকু বলবো যে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা এই মুহূর্তে কোনো রাজপথে নামছি না। মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে, মাননীয়ার ঘরের ছেলে, মাননীয়ার প্রিয় তরুণ বহু শিক্ষক আমরা, কিন্তু আমরা দৃষ্টি আকর্ষণ করতে কিন্তু ভুলবো না। রাজপথে কিন্তু থাকতে হবে। আমরা 22 স্টেট আমরাই নামবো, একটাই লক্ষ্য, একটা প্রপার ওয়েতে আন্দোলন করবো, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবো। আন্দোলন থেকে আমরা কিছু কোনোভাবে হবো না। সাথে সাথে কিন্তু বিভিন্ন আধিকারিকের সাথেও দেখা করবো, কথা বলবো, মন্ত্রীদের সাথেও কথা বলবো, সুযোগ পেলে ছাড়বো না। আমরা তো মাননীয় মুখ্যমন্ত্রীর হাতেও ডেপুটেশন দিয়ে দিয়েছি, যেটা আমরা পেরেছি করতে। আমরা যদি হাল ছেড়ে দিতাম, আজকে প্রত্যেকে যদি হাল ছেড়ে দিতাম আমরা, আজকে কিছু থাকতো না। আজকে 22 টেটের নাম কেউ করতো না, নতুন টেটের রেজাল্ট অনেক আগে বেরিয়ে যেত। বরাবরই কিন্তু আন্দোলনে থেকে গেছে, নতুন টেটও নেওয়া হয়ে যেত। জানেন, টেট নেওয়ার জন্য কিন্তু বিকাশ ভবনে কিন্তু এটা একটা চাওয়া হয়েছিল, কিন্তু অনেকেই আমরা আধিকারিকের কাছে বারে বারে গিয়েছি, তো আধিকারিকরা কিন্তু রাজি হয়নি নতুন করে টেট নেওয়ার জন্য। সেটা আমরা শুনে এসেছি একদম মুখোমুখি। নতুন টেট নেওয়ার জন্য কিন্তু চিন্তা পরিকল্পনা ছিল, কিন্তু যেহেতু 22 টেট দীর্ঘদিনের 2017 টেটের পর 22 টেট, তো দীর্ঘদিনের বঞ্চনা শিকার বারে বারে আধিকারিকদের কাছে গেছে নতুন টেট কেন নেবেন। প্রায় 40-45 হাজার ডিএলএড আমরা এখন আছি, খাতা কলমে 50,000 হলো, সে তুলনায় অনেকটাই কম হবে। তো এদের নিয়োগটা হোক, বারবার বেশি বেশি টেট নিয়ে কি হবে? হয়তো লোকে বলছে টেট পরীক্ষা হচ্ছে, কিন্তু শুধু টেট নিলে হবে? টেটের সাথে সম্পর্ক নিয়োগের, নিয়োগ না নিয়ে টেট নেওয়ার কোনো মানে কি বলে কোনো কারণ নেই, বা কোনো কি বলে অর্থ নেই। নিয়োগ না হলে টেট নিয়ে কি হবে? আর যারা অলরেডি পূর্ণ প্রশিক্ষিত হয়েছে প্রত্যেকে টেটের সুযোগ পেয়েছে।
আর যে কথা, যেহেতু একদম অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, প্রত্যেকেই ইন্টারভিউ নোটিফিকেশনে যুক্ত হবে, কোনো সমস্যা বা কোনো জটিলতা আটকাতে পারবে না আমাদেরকে। হ্যাঁ, ভ্যাকান্সি তো ওইভাবে বাড়ানো যায় না। ভ্যাকান্সি বাড়াতে গেলে মানে সেই চেষ্টাটা আমরা করছি বিভিন্ন জেলার আরটিআই করে তো সঠিক ভ্যাকান্সি দেয় না। আরটিআই করলে যে ভ্যাকান্সিগুলো আসে 100, 150, 250, 300 এরকম ভ্যাকান্সি আসে, ওই ভ্যাকান্সিটা নেই। পঞ্চম শ্রেণী ইনক্লুড করা হয়েছে, আরও ইনক্লুড হবে। আমরা ইতিমধ্যে অলরেডি আজকেই কটা বাজে অ্যাডভোকেটের সাথে কথা বলবো এই বিষয়টা তুলে ধরার জন্য যে পঞ্চম শ্রেণীর আমরা 2335টা স্কুল চাই না, এবং 2029 সাল পর্যন্ত এবার চলুক এটাও চাই না। এটা 2026 সালের মধ্যে কমপ্লিট করতে হবে, এবং প্রত্যেকটা স্কুলে প্রাথমিকে পঞ্চম শ্রেণী আনতে হবে, এবং শ্রেণীভিত্তিক শিক্ষক নিয়োগের দাবি রাখবো। ঠিক বলে আছে। রতন দাদা বলছে আমার বয়স 2025 ফেব্রুয়ারিতে 40 বছর, ইন্টারভিউ দিতে পারবো কি? দেখুন, এর আগেও সম্ভবত অনেকের বয়স পেরিয়ে গেছিলো, তো অনেকে আইনি পথে গিয়েও কিন্তু অনেকে অর্ডার নিয়ে এসেছিল যে অল্প সংখ্যা কয়েকজন যুক্ত হওয়ার জন্য। কিন্তু এবারে কিন্তু শুধু আমরা তো ফেব্রুয়ারিতে শেষ হলো, কিন্তু অনেকেরই কিন্তু বয়স পেরিয়ে গেছে। অনেক ক্যান্ডিডেট কিন্তু আর আন্দোলনে আসে না, দেখা হতো প্রথম দিকে, বয়স পেরিয়ে গেছে, আমার চোখে দেখা, ওভারেজও হয়ে গেছে। দেখা যাক, নিশ্চয়ই একটা কিছু মানে যেহেতু দীর্ঘদিন ধরে অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে, তো এদের বিষয়গুলো নিয়ে কিছু একটা ভাবনা নিশ্চয়ই প্রস্তাব করবেন। তো সামনের দিনে যদি দেখা হয়, স্যারের সাথে দেখা করতে যাই, তো এই বিষয়টা তুলে ধরবো। এখানে স্যারেরও কিছু করার নেই, যেহেতু একটা মামলা জটিলতা করে আছে। শুনুন, একটা কথা, সত্যি কথা বলতে কি, মুখ্যমন্ত্রী যদি ভাবেন, একবার যদি পদক্ষেপ নেন, দেনা দেওয়ার কাজ হবে। এটা একেবারে 200% কনফার্ম। সেই জায়গাটা আবার শুরু করতে হবে। প্রত্যেকে একটু রেসপন্স করুন ঐক্যমঞ্চের বিভিন্ন গ্রুপে, সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপে, যাতে আমাদের যেসব অ্যাডমিন আছেন তারাও একটু লড়াই পান, মানে লড়াই একটু শক্তি পান। অনেকেই কিন্তু হেরে যাচ্ছে, মানে ব্যাপারটা আমি দেখতে পাচ্ছি। আগের যে বিহেভিয়ার ছিল অনেকটা চেঞ্জ হয়ে গেছে, সবাই যেন একটা অন্যরকম, মানে আমি নিজেও যেন একটা অন্যরকম লাগছে। জানি না এই ফিলিংসটা সবার হচ্ছে কিনা। তো আবার এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হলো আজ সোমবার, এই সপ্তাহে আমরা একটা কোনো না কোনো বড় আধিকারিকের সাথে বা মন্ত্রীর সাথে দেখা করার পরিকল্পনা করছি বিষয়টা তুলে ধরার জন্য। 20-22 সুযোগ পাবে, ভ্যাকেন্সি অনেক বাড়বে, 35 থেকে 50 কে। আমি বলতে পারছি না বিষয়গুলো। হ্যাঁ, 20-22 ব্যাচ তো সুযোগই পাবে। যাদের পরীক্ষা হয়ে গেছে অলরেডি, প্রত্যেকেই ইন্টারভিউ প্রসেসে আসতে পারবে। এই যে 2017 আর 2014 টেট এবং 2022 রিক্রুটমেন্ট, 20-22 সমস্যাটার জন্য কিন্তু অনেকদিন আইনি জটিলতা হয়েছিল। কিন্তু আমাদের 2025 যে রিক্রুটমেন্ট হবে, সেক্ষেত্রে এই 20-22 মতো সমস্যাটা তৈরি হবে না। কারণ যদি পরীক্ষা হয়ে থাকে, অবশ্যই তাদের ইন্টারভিউ প্রসেসে নেওয়া হবে। কিন্তু টেট কোয়ালিফাই করার পর যারা বিভিন্ন ডিএলএডে ভর্তি হয়েছে, তাদের ক্ষেত্রে একটু ভাববার বিষয় রয়েছে। দেখা যায় এপ্রিলের মধ্যে ইন্টারভিউ নোটিশ আসবে, মার্চ 18 তারিখে ওবিসি কেস মিটবে। গিয়াসুদ্দিন ভাই তো খুব সুন্দর বলছেন, মিললে খুব ভালো। সৈকত বৈরাগী ভাই, শুভ সন্ধ্যা। হ্যাঁ, শুভ সন্ধ্যা দাদা। ভ্যাকেন্সিটা দেখতে হবে। এই বিষয়টা তুলে ধরার জন্য আমরা বেশ কয়েকজন, আমি নাম বলছি না, একজনেরই নাম বলেছি। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর পাশাপাশি যারা থাকেন, বিষয়গুলো তুলে ধরবো যে দেখুন, আমাদের ব্যাপারটা তো আমরা জানেন, দেখতে পাচ্ছেন। তো রাজপথে লড়াই করাটা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের কিন্তু এবার নিয়োগটা কিন্তু বড় দিতে হবে। এই 2 বছর কোয়ালিফাই করে বসে আছি। সারা বাংলা দেখেছিল 2022 টেট, যখন প্রত্যেকটা দিকে দুর্নীতি ধরা পড়ছে, কতটা বাস্তবতা আছে জানি না। যেটুকু আমরা খবরের কাগজ বা টিভিতে দেখেছি, ঠিক সেই সময় কিন্তু এই স্বচ্ছ টেটটা কিন্তু সারা বাংলা দেখেছিল এবং বাহবা দিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে। সুন্দর একটা টেট, যে টেটে কোনো প্রশ্ন আউট হয়নি, যে টেটে এরকম কানের দুল পড়ে গেছিল আমাদের বোনেরা, দিদিরা, কানের দুল পর্যন্ত খুলে রাখতে হয়েছে, ঘড়ি তো ঘড়ি, পেনও নিয়ে যেতে দিইনি। এই মতো পরিস্থিতি। শুধু একটা অ্যাডমিট কার্ড নিয়ে আমরা গেছি, এত চারিদিকে একটা বিশাল গার্ড, চারিদিকে একটা ব্যাপক, মানে কোনো প্রশ্ন আউটের কোনো প্রসঙ্গই আসেনি। প্রশ্ন আউট হওয়া তো দূর, কোনো মানে কি অবস্থায় পরীক্ষা হয়েছে, একদম পুরো নির্ঝঞ্ঝাট পরীক্ষা হয়েছিল 2022-এ। এবং এনসিটির গাইডলাইন মেনে 15 করে কন্টেন্ট এবং চাইল্ড সাইকোলজি মিলে যে পরীক্ষাটা হলো, আমরা দেখেছি। যারা অনেকে আছে 1-2 নম্বরের জন্য কোনো কারণে কোয়ালিফাই করতে পারেনি, অনেকে করেছে। যোগ্যতা প্রত্যেকেরই আছে। নতুন করে টেট আবার হলে, এই জটিলতা নতুন করে টেট হলে সমস্যাগুলো তৈরি হতো না। যাই হোক, হ্যাঁ, পিএন অ্যাডমিট 22-24 বিষয়টা বলতে পারছি না, ওর বসতে পারবে কিনা। 21-23 পারবে একদম। প্রশ্নফুল কত নম্বর বাড়তে পারে, এটা কোর্টের বিষয়, কিছু বলবো না। আমি বেশি কিছু জানিও না বিষয়গুলো। ভুল থাকলে চাকা পরিধি বা এইসব জাতীয় কিছু কিছু ভুল দেখানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা দেখো, অনেক বড় বড় এক্সপার্ট কিন্তু, পর্ষদ যেটা বললেন, আমরা জিজ্ঞাসা করেছিলাম, পর্ষদ যেটা বললেন যে বড় বড় বাইরের রাজ্য থেকেও কিন্তু এক্সপার্টরা এসেছিল, প্রশ্নের ভুল নেই। এখনও তো বলে যাচ্ছেন প্রশ্নের ভুল নেই। তো দেখা যাক, ভুল তো অনেক, 14 টেটেও ভুল দেখলাম, 2017 প্রশ্ন ভুল দেখা হচ্ছে। একটা লাইন বলা হয়েছিল ইলোভিয়েশন 2017 টেট। আর 2022 ক্ষেত্রে চাকা পরিধি থেকে শুরু করে বিভিন্ন রকম দেখতে পাচ্ছি। জানি না কি হবে, আইনি পথে আছে, এক্সপার্ট আছে, বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। দেখা যাক কি হয়। যদি ভুল থাকে অবশ্যই নাম্বার পাওয়া উচিত যারা এই কোশ্চেনটা ঠিক করেছে। হ্যাঁ, হাতের, আয়েশা খাতুন বলছে হাতের পলা খুলে নিয়েছিল আমার দেখা। সত্যি তাই। এবং কোনো টেট যেটা কোয়ালিফাই করার পর, মানে ফার্স্ট সেকেন্ড যারা গিয়েছে, বিভিন্ন নেতা মন্ত্রীরা, তারা গিয়ে ফুলে তোড়া মিষ্টিমুখ করিয়ে এসেছেন। সত্যি খুব দুরন্ত লেগেছিল। মিষ্টিমুখ করানো হয়েছে, তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে, তাদের কী হতে চায়, এইসব বিষয়। আমরা চাইছি যে একবার যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারি, বিষয়টা একদম পরিষ্কারভাবে তুলে ধরবো।
আমাদের বিরোধিতা কোনো জায়গা নেই, আমাদের সঠিক ন্যায্য দাবিটা তুলে ধরবো যে আমাদের ভ্যাকান্সিটা দিন। এই অল্প টেট উত্তীর্ণ পড়ে আছে, রাজপথে আন্দোলন হবে না, কারণ টেট কোয়ালিফাই যারা আছে এদের তো দীর্ঘদিনের দাবি এবং বঞ্চনার শিকার। এদের যদি 10,000 যদি পড়ে থাকে, কি কেউ যদি পড়ে থাকে তারা কি ছাড়বে? তারা তো এই বিধানসভা ভোটের আগে শুধু আন্দোলন করবে। কেউ পড়ে থাকলে হবে না, একটা বড় ভ্যাকান্সি দেওয়া হোক, তারপর টেট নেওয়া হোক, কোনো চাপ নেই। বাংলা ছেলেরাই তো তাদের ঘরেই তো হাড়িগুলো চলবে, তাদের বাংলার ঘরের ছেলেরাই তো এরা মানে আমরাই তো শান্তি পাবো, আমাদের পরিবার বাঁচবে, আমরা স্কুলে যাবো, আমাদের আশেপাশের মানুষ দেখবে যে না কোয়ালিফাই করে চাকরি পেলেও দেরিতে হলো পেয়েছে। তো প্রাইমারি আমরা দেখেছি, কিন্তু প্রাইমারি ক্ষেত্রে কিন্তু শুধু আমরা দুর্নীতিটাই দেখছি, কিন্তু সাথে সাথে এটাও দেখছি কিন্তু যে অনেক যোগ্য ক্যান্ডিডেট কিন্তু কোয়ালিফাই করেছে এবং চাকরিও করছে, কোনোভাবেই দুর্নীতিতে না ঢুকেও কিন্তু চাকরি করছে। আমার দেখা অনেক ক্যান্ডিডেট 2017 অনেক ক্যান্ডিডেট যারা আছে 14 এই 16,500 ক্ষেত্রে, 14 আগে 48,000 ক্ষেত্রে আমি বলতে পারবো না, তবে 16,500 এবং 2022 রিক্রুটমেন্ট যেটা হয়েছে এর মধ্যে অনেক মানে যোগ্য ক্যান্ডিডেট এবং খুব হাইফাই না হলেও অনেকে কিন্তু কোনোভাবে কারো সুপারিশ ছাড়া কিন্তু অনেকে চাকরি করছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এই সিস্টেমে একটু সুপারিশ থাকবে, এটা আমরা জানি। এই সিস্টেমে সে যেখানে হোক না কেন, কেন্দ্র বলুন রাজ্য বলুন, ঠিক, কিন্তু আমরা চাই যে অন্তত যারা দীর্ঘদিনের বঞ্চনার শিকার, যে ভাইটা 1 মাসের জন্য আর ইন্টারভিউ দিতে পারবে না, এইসব ক্যান্ডিডেটগুলোকে যদি বঞ্চিত করে রেখে যদি কোনো অযোগ্য ক্যান্ডিডেটকে দেওয়া হয়, এর মতো দুর্ভাগ্য আর কিছু হয় না। তাই বলি ভ্যাকান্সিটা দেওয়া হোক। একটা যোগ্য ক্যান্ডিডেট রাজপথে বসে চিৎকার করবে আর একটা অযোগ্য চাকরি নিয়ে স্কুলে গিয়ে সে যোগ্য করতে পারবে না, এটা তো সম্ভব হতে পারে না। এটা সেই বয়সে কাজটা, অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে। তো ভ্যাকান্সিটা বেশি দিলে অনেক সমস্যার সমাধানটা কিন্তু হয়। 2017 টেট থেকে অনেক যোগ্য ক্যান্ডিডেট কোনো সুপারিশ ছাড়াই কিন্তু চাকরি পেয়েছে, কাউকে কোনোরূপ কোনো প্রলোভনে পা না দিয়ে ন্যায্যভাবে ইন্টারভিউ দিয়ে তারা কিন্তু চাকরি করছে, এটাও মাথায় রাখতে হবে। দেখুন, সিবিআই বলুন, ইডি বলুন, আমি বিষয়গুলোর মধ্যে যাচ্ছি না, তো যারা দুর্নীতি করেছে তারা অবশ্যই শাস্তি পায়, কিন্তু কেউ কি শাস্তি পেয়েছে? এখনো তো ইনভেস্টিগেশন শেষ করতে পারি। কেউ ব্যক্তি স্বার্থে যদি এগুলো কাজে লাগায়, অবশ্যই তাদের শাস্তি হওয়া উচিত, কারণ যোগ্য ক্যান্ডিডেট চাকরি পাবে না আর অযোগ্যরা চাকরি নেবে, এটা তো হতে পারে না। তো এইসব বিষয়গুলো অনেকটাই পলিটিক্স ঢুকে গেছে অনেকটাই। তো আমাদের কথা, আমি এই বিষয়গুলোর মধ্যে ঢুকবো না, কোনটা দুর্নীতি বা কোনটা দুর্নীতি মুক্ত। আমাদের কথা, আমাদের যে ন্যায্য দাবিটা, এটা আমাদের দিতে হবে। আমি এই লাইভগুলো কেন করি? অনেকেই নতুন নতুন লাইভ থেকে বেরিয়ে যাচ্ছে, অনেকে ঢুকছে, শুনছে, কিন্তু আমার কথা যেটা যাই হোক, যেটা বলার যে আর বিশেষ এ করবো না, একদম চালিয়ে যেতে হবে। দেখুন, ট্রাক থেকে বেরোলে হবে না। অনেকে আছেন যারা হয়তো অন্য পেশায় ঢুকে গেছেন, দেখতে পাচ্ছেন তো আপার প্রাইমারিতে অনেকে কিন্তু কাউন্সিলিংয়ে অ্যাবসেন্ট থেকে যাচ্ছে, তারা কোথায় গেছে? আপার প্রাইমারি প্যানেলটা বেরিয়ে কিন্তু আমাদেরই লাভবান হয়েছি আমরা, কিন্তু আমাদের এখন বর্তমানে সবচেয়ে বড় কাটা হচ্ছে আর সবচেয়ে বড় সমস্যা তৈরি করছে 2009 বিষয়টা নিয়ে ভাবছি আমরা। হ্যাঁ, মিউটটা ছাড়িয়ে দিয়েছি, এখন এসেছিল, ডাকছিল, কথা বলে নিলাম। আর এই আমাদের অনেকেই যে দেখুন, অনেকেই আছে খুব খুব একটা কষ্টের মধ্যে দিন যাচ্ছে, খুব কষ্টের মধ্যে দিন যাচ্ছে। এই নোটিফিকেশনটা খুব দরকার। নোটিফিকেশনটা এলে আর যত ডিপ্রেশন, অবসাদ, যত কিছুই মানসিক সমস্যা হোক না কেন, দেখবেন আমাদের যে স্বপ্ন পূরণটা হলে কিছুই থাকবে না, কোনো রোগ আমাদের মধ্যে থাকবে না, দেখবেন একদম অ্যাক্টিভ হয়ে যাবো, সক্রিয় হয়ে যাবো। তো এই সময়টা আপনারা একটু সঙ্গবদ্ধ থাকুন। মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন আধিকারিক মন্ত্রীরা থেকে শুরু করে জেলায় জেলায় যাচ্ছেন, অ্যাক্টিভ থাকুন। কোথায় যাচ্ছেন একটু লক্ষ্য রাখুন, স্বচ্ছভাবে একদম পুরো প্রপার ওয়েতে যান, গিয়ে কথা বলুন। মুর্শিদাবাদে তো গেছিলেন, মুর্শিদাবাদে আমাদের শিক্ষামন্ত্রী গেছিলেন, মালদায় গেছিলেন শিক্ষামন্ত্রী, মালদা থেকে ওখানে আমাদের টেট উত্তীর্ণ যারা কন্ট্যাক্ট করে আমরা তারা বলে আমরা যাবো, আমি হ্যাঁ চলো, তাদেরকে ডেপুটেশন কপি দিলাম। শিক্ষামন্ত্রী ওখান থেকে আমাদের পর্ষদ সভাপতিকে কল করেছিলেন, সেদিন দেখা হলো সভাপতি মহাশয়ের সাথে, বললো শিক্ষামন্ত্রী তো উত্তরবঙ্গ থেকে আমাকে কল করলেন এই বিষয়টা বলার জন্য, তোমাদের নিয়ে ভাবনা আছে। এটা কিন্তু অনেক কাজ দেয়, আমরা হয়তো ভাবেন না, একটা আন্দোলনে যা সম্ভব হয় না, একটা মিছিল করে আমরা কিন্তু আলোচনায় সম্ভব হয়। এখন কিন্তু শিক্ষামন্ত্রী জেলা জেলায় যাবেন, সভাপতি ছিলেন মুর্শিদাবাদে, আমাদের ছেলেরা গিয়ে কিন্তু মুর্শিদাবাদে গিয়ে আটকালো, স্যার কি ভাবছেন আমাদের নিয়ে? এটা আমরা সঠিক পথে কোনো অনুষ্ঠান করে বেরিয়ে আসছেন, সামনে যাবো স্যার আমাদের নিয়ে কি ভাবছেন, স্যার তো কিছু বলবেন বিষয়গুলো নিয়ে। সেদিন দেখা হলো হাইকোর্টে স্যার আসেন, শিক্ষামন্ত্রী স্যার আসেন হাইকোর্টে, কুণালবাবু শিক্ষামন্ত্রী থেকে শুরু করে অনেক আধিকারিকরা আসেন। আমরা মোহিত বা আমরা কয়েকজন ছিলাম, আমরা কিন্তু শিক্ষামন্ত্রীর সাথে দেখা করলাম হাইকোর্টের মধ্যে মেন গেটের সামনে। স্যার ঢোকার সময় কথা বললাম, স্যার বেরিয়ে আসার সময়ও কিন্তু আমরা অপেক্ষা করলাম 1-1.5 ঘন্টা। আপার প্রাইমারি সমস্যা নিয়ে স্যার এসেছিলেন হাইকোর্টে, তো বেরিয়ে আসার পরও কিন্তু আমরা কথা বললাম, দেখা করলাম, একদম ভদ্রভাবে দেখা করলাম। আমরা শিক্ষক, তো আমাদের কোথাও কোনো ঝামেলা করে বা তর্ক করে এইসব করলে হবে না, ভদ্রভাবে গিয়ে বলতে হবে। পুলিশ চাইবে না আপনাকে সামনে দেখা করাতে, কিন্তু সেটা একটু চেনা পরিচিত হলে ভালো হয়। সুযোগ পেলে আমরা জানান, আমাদের মন্ত্রী, আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, এগুলো আমাদেরই মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী, তাদের কাছে আমরা দাবি রাখছি, প্রত্যেকেরই রাখতে হবে, কারণ একটা সরকারকে সবাই কিন্তু আমরা আমাদের ভোটের মাধ্যমে কিন্তু ওনাদের তুলে ধরেছি, ওনাদের একটা দায়বদ্ধতা আছে আমাদের প্রতি। সিস্টেম যেটা চলছে, আইন যেটা বলে সেটা তো আমাদের করতে হবে, আর অলরেডি আমাদের নিয়োগটা দিতে হবে। 2026-এর আগে প্রথম দিকে হয়তো জয়েনিং হয়ে যাবে, আগেই বলেছি আমি, হয়তো যদি সেরকম সদিচ্ছা বা দ্রুততার সাথে কাজ হয়, হয়তো আমরা ভোটের ডিউটিতেও চলে যেতে পারি, সম্ভব হতে পারে এটা।
হ্যাঁ, 26-এর ইলেকশনের আগেই দেবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে আগের দিন বললেন শিক্ষক নিয়োগ, টিচার নিয়োগ করতে পারছেন না, সেকেন্ড বার বললেন টিচার নিয়োগ। এই টিচারটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ। এই প্রাথমিক শিক্ষক নিয়োগ এটাই। টিচার নিয়োগ আর নতুন করে আলাদা করে কি হবে? টিচার নিয়োগ আপার প্রাইমারি এখনো পর্যন্ত হচ্ছে, আপার প্রাইমারি কাউন্সিলিং শেষ হয়নি। আবার টেট নেবে, আপার টেট নেবে, তারপর রেন দেবে, সে অনেক ব্যাপার। প্রাথমিক শিক্ষক নিয়োগ, এই শিক্ষক নিয়োগটা ওবিসি মামলার জন্য আটকে রয়েছে বোঝাতে চেয়েছেন, আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়। কি রাইমা সেনগুপ্ত, বুঝলাম না ব্যাপারটা। কিছু কিছু নাম্বার আছে সত্যি কথা বলতে কি এরা মানে এই যে এগুলো আমি এগুলো বুঝি না। এই যে অ্যাকাউন্টগুলো বৈধতা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তোমার মুখের কথা একদম সত্যি, একদম অনুরূপা সেন ম্যাডাম, একদম সত্যি হবে, দেখবেন কথাগুলো বলছি মিলিয়ে নেবেন। এগুলো আমার যেটুকু বলছি আমার মতামত, কেউ আমাকে বলেনি, বা যদিও আলাদা করে ডাইরেক্ট বলেনি, কিন্তু আমরা আধিকারিকদের সাথে কথা বলে বিভিন্নভাবে দেখেছি যে জটিলতাগুলো বলেছে, সেই জটিলতা এই 20-22 একটা বড় জটিলতা ছিল। তো 20-22টা ক্লিয়ার হয়ে গেল খুব তাড়াতাড়ি। মানে ওদের রিজার্ভ অর্ডারটা বাইরে আসবে। শাহিরুল ভাই বলছে, বন্ধু তোমার সাথে লড়াই করার সৌভাগ্য কেউ আমার হবে। আমি চাই যে লড়াই করার আগেই তোমরা যারা বঞ্চিত, তোমরা তোমাদের মানে সঠিক সংস্থান দিক। এই লড়াইটা খুব কষ্টের লড়াই। যে ভাইটা 1 নম্বরের জন্য পাস করতে পারেনি বা 2 নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারেনি, টেট হচ্ছে না, এরা টেট বাড়ি থেকে বাবা মনে করুন ডিএলএড আমাদের গ্রাম অঞ্চলে আমরা জানি বিভিন্ন জেলায়, আমি তো অনেক গ্রামের ছেলে সুন্দরবনে, তো আমাদের বাড়ি থেকে একটা নিয়ম আছে যে বিএড করা আর ডিএলএড করা মানে কিন্তু টিচারের কিন্তু পথে আমরা চলে গেছি। বাবা মা খুব কষ্ট করে, আমরা যারা বেসরকারিতে বিভিন্ন জায়গায় ডিএলএড করেছি, এখন হয়তো কম টাকায় হচ্ছে, কিন্তু আমাদের ভেবে দেখুন যে ডিএলএডটা করতে কিন্তু কিছু না হোক, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখন টাকার বিনিময়ে ডিএলএড হয় না। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পড়তে হয়, আগে রাজ্য বাইরে হতো, টাকা দিয়ে ডিএলএড হয়ে যেত, আর বর্তমানে আরও কঠিন করে দিয়েছে। আমাদের খাতা করে জীবন বেরিয়ে গেছে, এতগুলো খাতা করতে হয়েছে। একদম টিচার যেভাবে হয় সেইভাবে ইন্টার্নশিপ থেকে শুরু করে ইন্টারনাল এক্সটার্নাল পরীক্ষা, প্রত্যেকটা পরীক্ষায়, এবং একদম পুরো ক্লাস রেগুলার ক্লাস করতে হয়েছে। বিভিন্ন টিচার্স ডে থেকে শুরু করে বিভিন্ন যে এগুলো উদযাপন হয় সেগুলো করতে হয়েছে। টিচারের সমস্ত কিছু গ্রামের মানুষ দেখেন সবাই যে এই তো টিচারের লাইন ঢুকে গেছে, গ্রামের মানুষ জানে যে অনেক টাকা খরচ করে আমরা ডিএলএড করছি, প্রায় 1 লাখের কাছাকাছি খরচ হয়। এখন কত হচ্ছে জানি না, এভাবে করে খরচ করে করি। তো বাবা মা কষ্ট নষ্ট করে যারা চাষবাস করে এর কাছে ওকে ধারটা নিয়ে এগুলো বড় অঙ্কের টাকাগুলো দেয়, 40,000 টাকা দিয়ে ভর্তি হয়। তুই যখন টেট পাস করে একটা নাম্বার কেউ কম পায়, এর মতো যন্ত্রণা কিন্তু আর কিছুই নেই। বা কেউ 1 নম্বরের জন্য পাস করলে সে মনে করলে পাস হয়ে গেল। তো যারা অনেকে কমেন্ট করছে, অনেকেই কিন্তু বঞ্চনা, মানে বঞ্চনা মানে অনেকে এইরকম ভাবে মানে মানে হয়ে আছে যে 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য কোয়ালিফাই করতে পারেন, কি হবে এটা। আবার যদি টেটটা হতো, টেটটা যদি আবার পরপরই নোটিফিকেশন দিয়ে টেট হতো, তাহলে কিন্তু এই সমস্যাটা তৈরি হতো না। পরপর যদি টেটগুলো নেওয়া হয়, নিয়োগগুলো দেওয়া হয়, সে 20,000 ভ্যাকান্সি হোক, 15,000 ভ্যাকান্সি হোক, তখন কিন্তু ভ্যাকান্সি দিলেও নতুন টেট নিল, এরকম চলতে থাকলে, একটা রাউন্ডিং চলতে থাকলে কিন্তু এই টেনশনটা কারো থাকে না যে একবার পাইনি পরের বার চেষ্টা করবো। কিন্তু এই যখন একটা গ্যাপ থেকে যায়, যখন একটা 5 বছর লেগে যায় একটা নতুন করে নিয়োগ শেষ করতে, তখন কিন্তু আমরা কিন্তু একদম পুরো ভেঙে পড়ি পাগলের মতো করে। যদি প্রশ্ন মামলা থেকে 1 নাম্বার আসে, তখন আমরা কোর্টের দিকে দ্বারস্থ হই যে একটা চাকার পরিধিটা থেকে যদি 1 নাম্বার আসে আমি কোয়ালিফাই করবো। তো এইসব বিষয়গুলো এক্সপার্ট টিম দেখবে, দেখা যাক। শাহিরুল ভাই, যাই প্রত্যেকে করবো। আমি 2022 প্রাথমিক টেট উত্তীর্ণদের উদ্দেশ্যে বলছি, সাথে সাথে সবার বিষয়টা টুকটাক করে বলছি। 2023 টেটের সাথেও কথা হয়, সবার সাথে কথা হয়, অনেকে কষ্টের কথা বলে। তো কি করবো, এগুলো তো সবাই একটা একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে আমি আছি। রাইমা সেনগুপ্ত, কে আপনি? যাই হোক, সকলে ভালো থাকবেন। পবিত্র রমজান মাস সকলের ভালো কাটুক। উপবাস করে নিজেকে সংযত করার মাস, এগুলো সারাদিন না খেয়ে থাকেন সবাই, যারা এই রোজা থাকেন, প্রত্যেকের শুভকামনা রইল। কৌশিক দাস দাদা বলছে, হ্যাঁ কৌশিক দাস বলছেন দাদা 2026 আগে কি আসতে পারে নোটিশ? একদম আসবে, 26 এবং 25 চলে আসবে আশা রাখছি। সকলে ভালো থাকবেন। আর প্রত্যেক উত্তীর্ণ ক্যান্ডিডেটের উদ্দেশ্যে বলছি, নিজের যে যোগ্যতা প্রমাণ করেছেন, কোয়ালিফাই করেছেন, এই শেষ সময়টা একটু লড়ে দিন। আর বারবার প্রথম থেকেই বলছি যে আপনি বাড়ির পাশে বা আপনার জেলায় কিংবা আপনার ব্লকে মন্ত্রীরা যেখানে যাবেন সেখানে দাবিগুলো তুলে ধরুন। একদম কৌশিক বাবু, গুড নাইট। গুড নাইট, সকলে ভালো থাকবেন। প্রাথমিকেই নিয়োগ হবে, দেরি হচ্ছে, যার ফলে অনেকেই বঞ্চিত হচ্ছে, বয়স পেরিয়ে যাচ্ছে। তবে আশা ছাড়লে হবে না, প্রত্যেকে যারা নতুন টেট দেবে তারাও আশায় থাকুন, যারা ইন্টারভিউ দেবেন তারাই আশায় থাকুন। একটা কিছু হবে, শিওর একটা কিছু হবে। আর এই 2025 সালের মাঝামাঝি দিকেই হয়তো কিছু কিছু পরিবর্তন ওবিসি মামলা মিটে গেলে আমরা দেখতে পারবেন প্রাথমিকের ডাব্লিউবিপি যে ওয়েবসাইট, কিছু কিছু পরিবর্তন আমরা দেখতে পাবো। দেখা যাক। অরিজিৎ মুখার্জি দাদা, আপনি থাকলে দেখুন সবাই আছেন বলেই লড়াইটা চালিয়ে যাচ্ছে, হয়তো আমি লাইভটা নাও করতে পারতাম, কিন্তু কি মনে হলো বিকাল থেকে খুব খারাপ লাগছে, ভালো লাগছে না। অনেকে ফোন করছে, রিসিভ করছি না, মনে হলো করছি, খুব একটা ডিপ্রেশন বা একটা সেই ভালো নেই। প্রত্যেকটাই যে 23টা জেলায় যে গ্রুপ আছে আমাদের, সেই রেসপন্স কিন্তু এখন বর্তমানে নেই। প্রত্যেকে কেউ না কেউ সমস্যায় জর্জরিত হয়ে আছে। এই জীবন সংগ্রামে কিন্তু হেরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে, কিন্তু হাল ছাড়ছি না। আমাকে অনেকেও মোটিভেট করে, অনেক দাদারা, অনেক চাকরি পেয়েছে যারা 2017, তারাও বলে যে এই শেষ টাইমটা একটুখানি করো, হেরে যেও না। অনেক মাস্টারমশাইরা যারা এই আন্দোলন করে, যারা এই প্যানেল বের করা থেকে শুরু করে 2017 বলুন, 14 বলুন, অনেকের সাথে কথা হয়, তো বলে এই টাইমটা কিন্তু ধরে রাখো,
যদি হারিয়ে যাও ভ্যাকান্সি একটা নিয়োগ তো হবে, তো ভ্যাকান্সির দিকটা তোমাদের বলাটাও থাকতে হবে। আপারের দাদার সাথে দেখা হলো, আপারের নেতৃত্ব যিনি দেন, ঠিক 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 সুশান্ত ঘোষদা, আমরা অনেকে জানেন যে আপারের মূল কাণ্ডারি আপার প্রাইমারি। তো সেদিন দেখা হলো, প্রায় দেখা হয়, কথা হয়। তো বললো বিদেশ চালিয়ে যায়, এই টাইমটা একটুখানি আধিকারিকদের সাথেও কথা বল, বললো আধিকারিকদের সাথেও কথা বল, বারে বারে যা, যে শূন্যপদটা বিষয়টা ভাবুন, যখন ডিপার্টমেন্ট কিংবা সরকারের মিটিং হবে বিষয়গুলো নিয়ে, নতুন নিয়োগের বিষয়টা, সেই জায়গাটা যেন তোদের বিষয় তুলে ধরে, যে 22-এর বারে বারে আসছে, এদের নিয়োগটা একটা বড় দরকার। কম ভ্যাকান্সি হলে হবে না, সরকার চাইলে কিন্তু নতুন নতুনভাবে পোস্ট ক্রিয়েট করতে পারে, এটা ডিপার্টমেন্ট পারবে না। সরকারের যতদিন সরকার যদি অর্ডার দেয় পোস্ট ক্রিয়েট হবে, কিন্তু ডিপার্টমেন্টে আলাদা করে পোস্ট ক্রিয়েট করতে পারবে না। এই সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের যা করার করতে হবে, আর বিভিন্ন আধিকারিকদের কাছে বারে বারে যেতে হবে, কারণ যেন কোনো মিটিং হলে তারা ভাবেন যে না আমার কাছে প্রত্যেকদিন আসে এরা। আমরা এরকমই যাই বারবার, পর্ষদেও সেই যাই এবং বিকাশ ভবনও যাই বারে বারে। এখন আমাদের বিকাশ ভবনে আগে প্রথম প্রথম গেলে অনেক রকম পারমিশন বা আদার্স কিছু লাগতো, যাদের সাথে কথা বলে সব আইএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার। কিন্তু এখন বর্তমানে আপনাদের আশীর্বাদে বলুন, দোয়াই বলুন, আমাদের কিন্তু কারোর সাথে দেখা করতে গেলে আপাতত এখন সেই রকম কোনো আলাদা করে কিন্তু আমাদের কোনো আইডি দেখাতে হয় না। মহিতপুর